মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 সাল অবধি। আজকের তারিখ 25/8/2026। আজকের টপিক হচ্ছে মুন্ডা বিদ্রোহ। ভারতের প্রাচীনতম আদিবাসী মুন্ডারা সাঁওতাল, কোল, ভূমিজ, হো প্রভৃতি বিভিন্ন সম্প্রদায় বিভক্ত ছিল। ভারতের প্রাচীন আদিবাসীরা নানা রকম বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভক্ত ছিল, ঠিক আছে। তাদের মধ্যে হলো মুন্ডা, সাঁওতাল, কোল, ভূমিজ, হো ইত্যাদি। তারা ছোটনাগপুর ও তারপর নিকটবর্তী অঞ্চলে বসবাস করত। যে কোনো আদিবাসীরাই ছোটনাগপুর অঞ্চলে বসবাস করত। বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডারা 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে নাগাদ এক শক্তিশালী বিদ্রোহ শুরু করে, যা উলঘুলান নামে পরিচিত। উলঘুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর, বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। উলঘুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর, বিশৃঙ্খলা অথবা বা প্রবল বিক্ষোভ, ঠিক আছে। কার নেতৃত্ব করে? বিরসা মুন্ডার নেতৃত্বে, ঠিক আছে। এই বিদ্রোহ হয় কত সালে? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। বিদ্রোহ বিবরণ কি? বিভিন্ন কারণে মুন্ডারা ইংরেজ ও জমিদারদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। নানা কারণে। প্রথমত কী কারণ? মুন্ডা অঞ্চলে ব্রিটিশ ভূমি ব্যবস্থা প্রচলিত হলেও মুন্ডাদের কুটখাতি অর্থাৎ যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল করে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা হয়। মানে ভূমি যে অঞ্চল ছিল, যেখানে ভূমি ব্যবস্থা প্রচলিত হয়েছিল মুন্ডাদের, সেখানে তাদের মালিকানা উঠায় ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করা হয় ইংরেজদের। দ্বিতীয়ত, মুন্ডাদের চিরাচরিত আইন, শাসন ও বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা চালু হয়। দ্বিতীয়ত কি, তাদের যে আইন ছিল, নিজস্ব আইন, প্রতিটা গোষ্ঠী, জাতি, প্রতিটা আদিবাসীদের একটা জাতি যে হয়, তাদের একটা নিজস্ব আইন, শাসন ও বিচার ব্যবস্থা ছিল, সেটাকে ওরা তুলে ইংরেজদের বিচার ব্যবস্থা বসানো হয়। তৃতীয় কি, সরকার ও জমিদার মুন্ডাদের ওপর বিভিন্ন ধরনের কর চাপিয়ে দেয় এবং বেকার শ্রম দিতে বাধ্য করে। মানে কি, জমিদাররা ও সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপরে কর চাপায়, মানে বেশি পরিমাণে কর চাপাতো এবং তাদেরকে কাজ করাতো, কোনো টাকা দিত না, বেকার শ্রম, মানে বেকারে কাজ করতো তাদের। চতুর্থটা কি, বহিরাগত জমিদার, মহাজন ও ঠিকাদাররা ছোটনাগপুর অঞ্চলে ঢুকে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করে এবং মুন্ডাদের জমি জমা দখল করে নিতে থাকে। মানে কি, বহিরাগত জমিদার তো আছেই, সেখানকার মহাজন ও ঠিকাদাররাও ছোটনাগপুর অঞ্চলে ঢুকে তাদের বাসস্থানে ঢুকে, ঠিক আছে, ঢুকার পরে তাদের প্রাধান্য প্রতিষ্ঠান নষ্ট করে মুন্ডাদের জমি দখল করে। পঞ্চম কি, ইউরোপীয় মুন্ডা শাসকদের মানে ইউরোপীয় নানা প্রলোভ দেখিয়ে নামমাত্র মজুরি বিনিয়োগ আসামের চা বাগানে কাজে পাঠাতো এবং সেখানে তাদের অত্যাচার চালাতো। মানে কি, ইউরোপীয় মুন্ডারা যারা আছে, শ্রমিকদের উপর নানা প্রলোভ দেখিয়ে, ঠিক আছে, প্রচুর পরিমাণে লোভ দেখাতো, নানা মজুরি দেওয়ার নাম করে তাদের চা বাগানে পাঠাতো, আসামের চা বাগানে, এবং সেখানে পাঠানোর পর তাদের উপরে অত্যাচার করতো। 6 নম্বর কি, খ্রিস্টান মিশনারি মুন্ডাদের কৌশল খ্রিস্ট ধর্ম দীক্ষিত করতে থাকে। মানে খ্রিস্টান যারা মিশনারি আছে, তারা খ্রিস্টান ধর্মটা তাদের উপরে চাপাতে থাকে, নিতেই হবে বাধ্যতামূলক, এই সেই হ্যান এরকম। বিভিন্ন কারণে 19 শতকের দ্বিতীয়ার্ধে রাঁচি জেলায় উলিহাট গ্রামে বাসিন্দা সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা 1875 থেকে 1900 খ্রিস্টাব্দে এক নতুন ধর্মের প্রচার করে মুন্ডাদের ঐক্যবদ্ধ করেন এবং বিদ্রোহ গড়ে তোলেন। কে, কত খ্রিস্টাব্দে সেটা মনে রাখতে হবে, ঠিক আছে। রাঁচি জেলার উলিহাট গ্রামে, ঠিক আছে, কোন গ্রামে? উলিহাট গ্রামে সুগার মুন্ডা, হ্যাঁ, সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডার বাবা কে বলতে? সুগান মুন্ডা হবে, ঠিক আছে। তিনি মুন্ডাদের খাজনা দেওয়া বন্ধ করার এবং বৈদেশিক বহিষ্কারের নির্দেশ দিয়ে এক স্বাধীন যুক্তরাষ্ট্র মুন্ডা রাষ্ট্র ঘোষণা করেন। সরকার তার কারাদণ্ড 1895 খ্রিস্টাব্দে দিয়েও 2 বছর পর ছেড়ে দিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত 1899 খ্রিস্টাব্দে নাগাদ তিনি প্রবল উৎসাহে বিদ্রোহ সংগঠিত করেন। মুন্ডাদের ঐক্যবদ্ধ করে তিনি একটি সেনাদল গড়ে তোলেন। এই বাহিনীর সেনাপতি ছিলেন বিরসার অনুগত গয়া মুন্ডা। খুদ্রি, রাঁচি, চক্রধরপুর, বুন্দা, তামাল, তোরপা, কারা, বারাসি
প্রভৃতি স্থানে তার গোপন ঘাঁটি গড়ে তোলে। বিরসা নিজেকে আলোকিত শক্তিধর বলে ঘোষণা করলে মুন্ডাদের মধ্যে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। বিদ্রোহ শুরু করার দিন নির্দিষ্ট হয় 24শে ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দে। 1900 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। সরকারি অফিস, থানা, গির্জা প্রভৃতি প্রতিষ্ঠান ও জমিদার, মহাজন, পুলিশ ও ইংরেজ কর্মচারীদের উপর আক্রমণ করে। শেষ পর্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুন্ডা পরাজিত হয়। বহু বিদ্রোহী ফাঁসি ও দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মধ্যে দিয়ে বিদ্রোহ সমাপ্তি হয়। বিরসা মুন্ডা রাঁচি জেলা কলেরার আক্রান্ত হয়ে মাত্র 25 বছর বয়সে মারা যায়। মানে এখানে কি বলছে, বিরসা মুন্ডা নিজেকে অলৌকিক শক্তি বলে ঘোষণা করলে তার জনপ্রিয়তা বাড়ে। তিনি বিদ্রোহের একটা নির্দিষ্ট দিন ঘোষণা করে কবে, 24শে ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দে। তার বিদ্রোহের মেন ছিল থানা, গির্জা, জমিদার, মহাজন, পুলিশকে আক্রমণ করতে হবে। এটা এই বিদ্রোহ বেশি দিন টিকেনি। বিরসা মুন্ডা রাঁচি জেলায়, ঠিক আছে, কলেরায় আক্রান্ত হয়ে 25 বছর মারা যায়। বৈশিষ্ট্য কি? মুন্ডা বিদ্রোহে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। প্রথমত, বিদ্রোহী মুন্ডারা তাদের জমিতে জমিদারের আধিপত্য অস্বীকার করে দাবি জানায় যে তারাই জমির প্রকৃত মালিক। দ্বিতীয়ত, ইংরেজ শাসন, জমিদার ও মহাজনদের অত্যাচারে ক্ষুব্ধ আদিবাসী মুন্ডারা প্রথমে শান্তিপূর্ণ উপায়ে শোষণ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন পাঠায়। শান্তিপূর্ণ উপায়ে শোষণ থেকে মুক্তি না পেয়ে মুন্ডারা চরম বিদ্রোহ পথ অগ্রসর হয়। তৃতীয়, বিদ্রোহী মুন্ডারা সরকারি অফিস, আদালত, থানা, পুলিশ সহ খ্রিস্টানদের গির্জাতেও আক্রমণ চালায়। চতুর্থ, বহিরাগত বিরাতিরও করে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা ছিল মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য। এবার বিশ্লেষণ কি? দরিদ্র মুন্ডা কৃষকরাই ছিল মুন্ডা বিদ্রোহের প্রধান চালিকা শক্তি। ডক্টর নরহরি কবিরাজের মতে এক কৃষক বিদ্রোহ বলে অভিহিত করা হয়। ঠিক আছে, এই বিদ্রোহের উল্লেখযোগ্য প্রভাবগুলি কী ছিল? 1. বিদ্রোহের মাধ্যমে দরিদ্র মুন্ডারা শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। দ্বিতীয়ত, ছোট নাগপুর প্রজাস্বত্ব আইন বা ট্রেনারিস অ্যাক্ট 1908 খ্রিস্টাব্দে এর দ্বারা মুন্ডাদের খুঁতকাটি প্রথা কিছুটা স্বীকৃতি লাভ করে। তৃতীয়ত, মুন্ডাদের দিয়ে বিনা বেতন বেকার খাটানো নিষিদ্ধ ঘোষণা হয়। 4. সরকার মুন্ডাদের অভাব অভিযোগ সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এইভাবে আদিবাসী মুন্ডারা কিছু পরিমাণ আইন অধিকার লাভ করতে সক্ষম হয়। ভিল বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দে ভারতের উপনিবেশিক সম্প্রদায়ের একটি অন্যতম প্রাচীন প্রথা হলো ভিল বিদ্রোহ। ঠিক আছে, বর্তমান গুজরাট ও মহারাষ্ট্রের খন্দেশে তার সংলগ্ন সংশ্লিষ্ট অঞ্চলে ভিন্ন জাতির একটি অংশ বসবাস করত। ভিল কৃষকরা কঠোর পরিশ্রম করে এখানকার পাথরের জমিতে ফসল ফলাতো। সন্দেশ 1818 খ্রিস্টাব্দে কোম্পানি স্বাধীনাধীন আসেন। এরপর কোম্পানি এখনকার ভিন সমাজ বিশিষ্ট ভূমি রাজস্ব ব্যবস্থা চাপানো হয়। ভিলদের এই বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দে ব্যাপক আকার নেয়। মহারাষ্ট্রের নেতা প্রেরণার উদ্বুদ্ধ হয়ে ভিল জাতি বিদ্রোহ পথে পা বাড়ায়। ভিল বিদ্রোহী অন্যতম নেতা ছিলেন সেওয়ান রাম। 1819 খ্রিস্টাব্দে বিদ্রোহ ব্যর্থ হলে পরবর্তীকালে 1825, 1836 এবং 1884 খ্রিস্টাব্দে ভিল জাতি বিদ্রোহ সামিল হয়। কি তো বিদ্রোহ টপিক শেষ। কালকে পড়াবো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা লজিক বলি। এটা হলো সিম্পল লজিক, তোমাদের জন্য খুব দরকারি। যে কোনো বিদ্রোহ, এটা ছিল ছোট নাগপুর অঞ্চলের বা কোনো জমি বিদ্রোহ, যে জমিতে তারা চাষবাস করতো, উর্বর করতো, সেই জমিতে ইংরেজরা নিয়ে সেখানে বেশি পরিমাণে কর চাপাতো। তাদের সাথে মহাজন ছিল, বহিরাগত মহাজন ছিল, জমিদার ছিল, ঠিক আছে, শোষণ ছিল, তারপরে তোমাদের এখানকার কর্মচারী ছিল, অনেক ধরনের আকার যে আছে, তারা মিলে তাদের উপর যে শোষণ করতো, সেই শোষণের বিরুদ্ধেই এই বিদ্রোহ। তারপরে তাদের যে নিজস্ব আইন ছিল, তাদের আইনে যে তাদের কৌশল ছিল, সেগুলোর উপরে তারা নিষেধাজ্ঞা চলাই দিত। তাদের ব্যক্তিগত তো একটা জিনিস থাকতো না, মালিকানা থাকতো ভূমির, সেই মালিকানা তারা নিয়ে তাদের উপরে জমা দিত। তারপরে বহির্গত জমিদার, মহাজন, ঠিকাদাররা তারা তাদের কর চাপাতে বাধ্য করত, করের পরিমাণ বৃদ্ধি করে দিত। তাদের নিজস্ব আইনটাকে তারা নিয়ে নিত,
সেখানে তাদের নিজস্ব আইন বিচার ব্যবস্থা শাসন চলবে না, সেটা ভেঙে দিত। তবে খ্রিস্টানরা তাদের খ্রিস্টান ধর্ম দীক্ষিত করতে থাকতো যে মানতেই হবে, নিতেই হবে। এই সব কারণে তারা বিদ্রোহ আকার ধারণ করে। এবার বিদ্রোহের আকার ধারণ করে এই কারণে। এবার বিদ্রোহের ব্যর্থ হওয়ার কারণ কি? উন্নত যোগাযোগ ব্যবস্থা 1 নাম্বার, 2 নাম্বার বিদ্রোহ অগ্রধীর না হওয়া, ঠিক আছে, ব্যাপক বিস্তার লাভ না করা, ঠিক আছে, তারপরে তোমার আধুনিক অস্ত্রশস্ত্রের সাথে সেরকম লড়াই না পাওয়া, তীর ধনুক বল্লভ কাঁচি এগুলা দিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে লড়া যায় না। 5 নাম্বার তোমার এটা হবে যে তাদের যে বিদ্রোহ করবে সুদক্ষ নেতা ছিল না। একটা নেতা দরকার বিদ্রোহ করার জন্য, যে নেতা তাদের পরিচালনা করব, সেটা হয় না। এবার সেসব না হলে বিদ্রোহ ব্যাপক আকার পরিবর্তন হবে না। ব্যাপক আকার বিদ্রোহ না নিলে সে বিদ্রোহ কিছুর মধ্যে দমন হয়ে যাবে, ইংরেজের সাথে পারবে না। এইসব কারণে বিদ্রোহ হয়, এইসব কারণে বিদ্রোহ ব্যর্থ হয়। এটা মেন টপিক, এটা জানা রাখা দরকার। এর থেকে ভালোভাবে আমি বুঝাবো যখন মাধ্যমিক টেস্ট হবে তার আগে। এখন সামান্যভাবে বুঝিয়ে দিচ্ছি, পরে পয়েন্ট টু পয়েন্ট করে সবাইকে বুঝিয়ে দিব। তো আজকে টপিক কেমন লাগছে জানাবে আমাকে, যে কোনো ভুল হয় বলবে, আর যে কোনো কিছু মনে হয় না স্যার এখানে কোনো ব্যাপার আছে সেটা আমাকে জানাবে।